মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের ভয়েস চেঞ্জের ক্লাসের পার্ট 2 নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখন আমি তোমাদের শেখাবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ একদম সিম্পলভাবে, এবং এখান থেকে তোমাদের মাধ্যমিকে একটা ভয়েস চেঞ্জ থাকবে, অবশ্যই থাকবে, এবং সেটা কত সিম্পলভাবে শিখবো দেখো আমরা। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমাদের কিন্তু পরীক্ষায় বলে দিবে না যে কোনটা প্রেজেন্ট ইনডিফিনাইট, কোনটা পাস্ট ইনডিফিনাইট কি ফিউচার ইনডিফিনাইট। আমাদেরকে টেন্স দেখে চিনতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দেখে আমরা চিনব কিভাবে? আমি আগে বলেছিলাম এই তিনটে বৈশিষ্ট্য থাকবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চেনার পরে। এক, সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বে সে এস বা ইএস এইটা যোগ থাকবে। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ যেটাকে আমি ইন্টারোগেটিভ প্রোনাউন বলি। আর কি থাকবে? ডু থাকবে অথবা ডাজ, অর্থাৎ ডু ডাজ আর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের শেষে এস বা ইয়েস থাকা, এই বৈশিষ্ট্যটা থাকা মানেই সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো সেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। আমি এর আগের ক্লাসে অবশ্যই এর ভিডিওতে তোমাদের দিয়েছিলাম ভয়েস চেঞ্জের যেটা পার্ট 1 ছিল, সেটা ভয়েস চেঞ্জের রুলসগুলো ছিল। তোমরা যদি সেই পার্ট 1 ভিডিওটা না দেখো অবশ্যই পার্ট 2টা বুঝতে পারবে না, তো অবশ্যই পার্ট 1 ভিডিওটা তোমরা দেখবে। তো এখন দেখো আমরা সিম্পলভাবে একটা লিখছি এখানে। যদি এখানে আমরা লিখি দেই প্লে, দেই প্লে ক্রিকেট, দেই প্লে ক্রিকেট, তাহলে ফার্স্ট ভয়েস চেঞ্জে আমরা যেটা শিখেছিলাম প্রথম রুলসটা যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। তো স্যার বলতে পারো স্যার যে কোনটা অবজেক্ট কোনটা সাবজেক্ট আমরা তো চিনতে পারছি না। তো আমি সেটাও আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম পার্ট 1-এ, যে যেটা ভার্বের আগে যদি কোনো নাউন পর্যন্ত সেটা সাবজেক্ট আর পরে তাহলে অবজেক্ট, যেটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েস। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ফার্স্ট যে রুলস দেখো, প্রথম আমি একদম রুলসের বাইরে যাবো না, আমি রুলস অনুযায়ী করছি। তাহলে কী হবে? অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট। ক্রিকেট, ক্রিকেট, তাহলে ক্রিকেটের পরে কোনটা বসবে? অ্যাম, ইজ, আর। এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। তো মনে একমাত্র আয়ের পরে অ্যাম বসতে পারে, আর কোথাও অ্যাম বসে না। আর সিঙ্গুলার নাম্বার হলে ইজ, আর প্লুরাল নাম্বারে আর। তো ক্রিকেট অবশ্যই সিঙ্গুলার নাম্বার, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কি করব? ইজ, ক্রিকেট ইজ। তাহলে বিভার বসানো হয়ে গেল। 3 নম্বর নিয়মটা কি বলছে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, অর্থাৎ প্লের পাস্ট পার্টিসিপেল হচ্ছে প্লেড, প্লেড। তাহলে ক্রিকেট ইজ প্লেড, ক্রিকেট খেলা হয়। তাহলে দেই থাকলে কী করতে হবে? এটাও আমি পার্ট 1-এ লিখে দিয়েছি যে দেই থাকলে কি করতে হয়। দেই থাকলে কী হবে? বাই যোগে দেম, অর্থাৎ ক্রিকেট ইজ প্লেড বাই দেম। দ্বিতীয় সেন্টেন্স আমরা লিখছি এখানে। দ্বিতীয় সেন্টেন্সটা তাহলে মনে রাখবে আমাদের ভয়েস চেঞ্জ করছে এইটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অবশ্যই অ্যাম ইজ একটা ব্যবহার করা হয়। যখন যে টেন্সের ভয়েস চেঞ্জ করবে তখন সেই টেন্সের অক্সিলারি ভার্ব কথা অবশ্যই মাথায় রাখবে। দুই নম্বর যে বলি আমরা এখান থেকে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করছি যে হোয়েন, হোয়েন ডু দে প্লে, হোয়েন ডু দে প্লে ক্রিকেট। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সব রকম সেন্টেন্স এখানে আমি লিখছি। তারা কখন ক্রিকেট খেলে? একটা কথা মনে রাখবে, অ্যাক্টিভ ভয়েস যে ডু ডাজ এইগুলো কিন্তু প্যাসিভে বসে না। হোয়েন যদি থাকে ডব্লিউএইচ ওয়ার্ড, তাহলে এটাকে নিয়ে কোনো রকম মাথা ঘাবড়াবে না। ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে প্রথমেই ডব্লিউএইচ ওয়ার্ডটাকে বসিয়ে দেবে। তাহলে আমি কি বললাম? আগেই তো বললাম এই যে অক্সিলারি ভার্ব এইটা ডু ডাজটা প্যাসিভে বসে না। তাহলে কি থাকলো? দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে সেটা হবে অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভে সাবজেক্ট, ক্রিকেট। তাহলে এর নাম্বার পার্সন অনুযায়ী যে ইজটা বসে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই এটা সাবজেক্ট আগে ইজটা হবে। যদি এটা বহু বছর হতো তাহলে আর হতো। তাহলে হোয়েন ইজ ক্রিকেট, তারপর আছে মেন ভার্বের 3 নম্বর প্লেড, প্লেড।
তাহলে হোয়েন ইজ ক্রিকেট প্লেড বাই যোগে দেম, তাহলে তাদের দ্বারা কখন ক্রিকেট খেলা করা হয়, অর্থাৎ কখন ক্রিকেট হয়। যদি বাই দেমটা আমরা না লিখি তাহলে বাংলা মানে হবে কখন ক্রিকেট খেলা হয়। তাহলে ডব্লিউএস ওয়ার্ড থাকলে একদম তোমরা ঘাবড়াবে না, ডব্লিউএস অবশ্যই ডব্লিউএস এর জায়গাতেই রেখে দেবে। 3 নম্বর, যদি অনেক চায় হু থাকলে আমি কি লিখবো, তা আমি দেখো হু দিয়ে একটা উত্তর করছি যে হু, তাহলে আমি দেখলি হু প্লেজ। দেখো এখানে অনেকে প্রশ্ন করো তা হু প্লেও তো হয়, আমরা আবার বলছি এই হুটা হু মানে কেউ হয়, হু মানে কারাও হয়, অর্থাৎ যদি হু মানে কে হয় তাহলে এখানে প্লেজ হবে, আর হু মানে যে কারা হয় তাহলে এখানে প্লে হবে। তাহলে এটা সিঙ্গুলার নাম্বার হিসাবে আমি ধরছি হু প্লেজ ক্রিকেট, কে ক্রিকেট খেলে। তাহলে হু থাকলে কি করব, হু থাকলে প্রথমে আমরা অ্যাট ফার্স্ট বাই হুম, যেটা পার্ট 1 এটাও আমি বলে দিয়েছি, অর্থাৎ পার্ট 1টা খুব ইম্পর্টেন্ট, পার্ট 1টা অবশ্যই তোমার দেখতে হবে। বাই হুম, তাহলে বাই হুম, তাহলে এটা অক্সিলারি হবে কাজ হয়ে গেল, যেটা ডব্লিউএস ওটা আমি ফার্স্টে বসা বলেছিলাম। এইবার ক্রিকেটের নাম্বার পার্সন অনুযায়ী এখানে আমরা ইজ, তাহলে বাই হুম ইজ ক্রিকেট, ক্রিকেট। এবার 3 নম্বর ভার্বের প্লেড, আর তো ডব্লিউএস ঠিক নেই, বাই জায়গায় বসানো যাবে না। নেক্সট কোশ্চেন আমরা কি করবো এখানে 4 নম্বর, আর একটা নেগেটিভ শিখাই, সব রকম আমি এখানে দিচ্ছি। আমরা যদি এখানে লিখি যে দে ডু নট প্লে ক্রিকেট, একটু বড় করে দিলাম এটা, ইন দ্য ফিল্ড। দেখো অনেকে এবার মনে প্রশ্ন ঘাবড়ে যাবে যে ইন দ্য ফিল্ড আছে, এবার আমরা কি করব। তাহলে এবার কি করব, আমরা এইটা নিয়ে কোনো রকম মাথা ঘাবড়াবে না, এটা যেখানে আছে ওটা ওখানেই থাকবে। তাহলে আমাদের কি পড়ে থাকলো, আর আমি আগেই বলেছি যে ডু ডাজ এই অক্সিলারি ভার্বগুলো প্যাসিভে বসে না। তাহলে ফার্স্ট নিয়ম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট, অর্থাৎ এখানে ক্রিকেট আছে, আমি একটা সাবজেক্ট দিয়ে অ্যান্সারটা করছি তোমাদের বোঝার স্বার্থে। তাহলে ক্রিকেট, তাহলে অক্সিলারি প্যাসিভের অক্সিলারি ভার্ব হচ্ছে ওই অ্যাম ইজ আর, অতএব এখানে যে অক্সিলারি ভার্বটা আছে সেই অক্সিলারি এখানে ব্যবহার করব ইজ। এখানে অক্সিলারি ভার্ব নট আছে, এখানেও ইজের পরে নট। তাহলে যে ভার্ব এখানে সে 3 নম্বর রূপ প্লেড, তাহলে ক্রিকেট ইজ নট প্লেড। এইবার দেই থাকলো আর ইন দ্য ফিল্ড, কেউ যদি মনে মনে ভাবো যে ইন দ্য ফিল্ড বাই দেম তাও হবে, আবার বাই দেম ইন দ্য ফিল্ড লিখবো তবুও হবে, কোনোটাই ভুল নয়, দুটোই সঠিক। আবার ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড বাই যোগে দেম, তাহলে দে ডু নট প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। আর প্যাসিভটা হলো কি, ক্রিকেট ইজ নট প্লেড ইন দ্য ফিল্ড বাই দ্য দেম। তা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কত সুন্দরভাবে সিম্পলভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, এবং পার্ট 2 নেক্সট যে ভিডিওটা আমি পাস্ট ইনডিফিনিট তোমাদের শেখাবো।